নমস্কার বন্ধুরা। আরজি কর নিয়ে যে আন্দোলন চলছে, সারা পশ্চিমবাংলা তথা কলকাতা জুড়ে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের শেষ কোথায়? এটা কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন যে আন্দোলনের শেষ কোথায়। কারণ আমরা দেখেছি যে আন্দোলনকারী ছাত্র যারা আছে তারা গতকাল বিকাল থেকে তারা লালবাজার অভিযান শুরু করেছিল এবং লালবাজারের কাছাকাছি তারা যেতে চেয়েছিল, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং লালবাজার থেকে কিছুটা দূরে তাদেরকে মিছিল আটকায় এবং সেখানেই তারা বসে ধর্ণা প্রদর্শন করে এবং পুলিশ কিন্তু লালবাজারের কাছাকাছি তাদেরকে যেতে যেতে দেয়নি। তো যার ফলে সারা রাত ধরে তারা সেখানে ধর্নায় বসে থাকে এবং আজকের দুপুরের পর থেকে সেটা কিন্তু পুলিশ সেই যে ব্যারিকেড রেখেছিল সেই ব্যারিকেড খুলে লালবাজারের কাছাকাছি তাদেরকে আসতে পারমিশন দেয় এবং লালবাজারের কাছাকাছি আসার পরে তারপরে 22 জনের একটা সদস্যকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তারা একটা মিটিংও করে তারা সন্ধ্যে একটা প্রেস কনফারেন্স করেছে। কিন্তু যদি আমরা দেখি গতকাল সন্ধ্যাবেলা কিন্তু আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছে। তো সিবিআই তাকে কিন্তু অ্যারেস্ট করেছে যে ধর্ষণ এবং মার্ডার কেস, সেই মার্ডার কেসে কি ধর্ষণ এবং মার্ডার কেসে কিন্তু করেনি, তাকে অন্য একটা মামলায় কিন্তু তাকে অ্যারেস্ট করেছে। এই মুহূর্তে আরজি কর নিয়ে সিবিআই এর হাতে কিন্তু তিনখানা মামলা আছে। প্রথম হচ্ছে কি ধর্ষণ এবং মার্ডার, আর দ্বিতীয় হচ্ছে আরজি করের মধ্যে একটা যে দুর্নীতি চলছিল, সেই দুর্নীতি সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা মিলে যে দুর্নীতি চালাচ্ছিল, সিন্ডিকেট চালাচ্ছিল, সেই সিন্ডিকেট নিয়ে একটা সিবিআই তদন্ত চলছে, সেটা কলকাতা হাইকোর্ট সিবিআই কে তদন্তভার দিয়েছে। এবং আরেকটি হচ্ছে যে 14ই আগস্ট যে মিছিলটা হয়েছিল, মেয়েদের রাজ্যের রাত দখলের যে একটা মিছিল হয়েছিল, সেই মিছিলে 14ই আগস্ট রাত্রিরে আমরা দেখেছিলাম আরজি করে কিছু দুষ্কৃতীরা তারা ঢুকে যেভাবে ভাঙচুর চালিয়েছিল, সেটা প্রথমে কলকাতা পুলিশ তারা তদন্ত করছিল এবং তারা কিছু লোককে অ্যারেস্টও পর্যন্ত করেছিল। তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর কাছে সেই তদন্তভার চলে যায়। তো মোটামুটি তিনটে কেস এই মুহূর্তে সিবিআই তদন্ত চালাচ্ছে এই আরজি কর নিয়ে। একটা হচ্ছে সব ছাত্রীর তার ধর্ষণ এবং মার্ডার কেস, দ্বিতীয় হচ্ছে যে আরজি করের মধ্যে যে দুর্নীতি হয়েছে, সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা মিলে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি নিয়ে একটা কেস, এবং তৃতীয় হচ্ছে যে আরজি করে 14ই আগস্টের মধ্যরাতে যে আরজি করে যে ভাঙচুর হয়েছিল, দুষ্কৃতীরা যে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডব নিয়ে একটা তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআই কে। তো যার ফলে তিনখানা মামলা ইনভেস্টিগেশন চালাচ্ছে সিবিআই। কিন্তু যদি আমরা দেখি যে মধ্যরাত 14ই আগস্ট মধ্যরাতে যে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, সেই তদন্ত কিন্তু এখন সিবিআই হাতে নেয়নি, কারণ সিবিআই এর এই মুহূর্তে যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার কিন্তু নেই। যার ফলে সিবিআই এখন দুটো তদন্তে এখন মেন ফোকাস করছে তারা। একটা হচ্ছে ধর্ষণ মার্ডার এবং দ্বিতীয়টা হচ্ছে যে যে দুর্নীতি করেছিল, যে সন্দীপ ঘোষ যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতি নিয়ে। গতকাল সন্ধ্যাবেলা আমরা দেখি যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে সিবিআই, কিন্তু সেটা হচ্ছে কি দুর্নীতির অভিযোগে সেটা কিন্তু অ্যারেস্ট করেছে। ধর্ষণ এবং মার্ডারের কিন্তু এখনো পর্যন্ত কোনো কিনারা এখনো পাওয়া যায়নি, কোনো এখনো ব্রেক থ্রু যার বলে সেই ব্রেক থ্রু কিন্তু এখনো সিবিআই দিতে পারেনি যে এর পেছনে শুধু সঞ্জয় রায় একা জড়িত নাকি এর পেছনে আরো কেউ আছে। সেই নিয়ে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো ব্রেক থ্রু দিতে পারেনি এবং কোনো মানে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি যে এর পেছনে কারা আছে, যে সঞ্জয় রায় একা আছে নাকি এর পেছনে আরো 4-5 জন আছে, বা এটা গ্যাংরেপ হয়েছে না অনলি সঞ্জয় রায় একাই করেছে। তো সেইটা নিয়ে এখনো পর্যন্ত সিবিআই কিন্তু এখন কোনো কিছু একটা ক্লু বলো আর কোনো ব্রেক থ্রু কিন্তু এখনো দিতে পারেনি। এইটা নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়ছে যে সিবিআই এর মতন এত বড় একটা এজেন্সি, তারা এখনো পর্যন্ত কোনো কুল কিনারা পেল না। তারা কিন্তু একটা সান্ত্বনা দেওয়ার জন্য দুর্নীতির কেসে কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। তো সন্দীপ ঘোষ তো যে দুর্নীতি করেছিল আরজি করে, তাকে অ্যারেস্ট হওয়ারই কথা ছিল। তো তিনি সেই অ্যারেস্ট হয়েছে, কিন্তু যেটা মূল যে ঘটনা, সেই মূল ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। তো এখন সবার মনে প্রশ্ন যে কলকাতার বুকে আমরা যদি প্রতিদিন মিছিল মিটিং হচ্ছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট সব কিন্তু একেবারে লাটে উঠেছে, একেবারে কোনো দোকানে কোনো কেনাকাটা হচ্ছে না, মানে সমস্ত কিছু একটা যেন লন্ডভন্ড ব্যাপার হয়ে গেছে, সবকিছু লাটে উঠে। এই অবস্থায় এই পরিস্থিতি থেকে মানুষকে বার হবে কিভাবে? এই আন্দোলনটা শেষটা কোথায় হবে? তো আন্দোলনকারী ডাক্তাররা যারা ছিল তাদের কিন্তু প্রথম থেকে এই দাবি ছিল যে
হসপিটাল কর্তৃপক্ষ যাদের উপরে এই গাফিলতি, যাদের এই গাফিলতির কারণে একটা তরতাজা প্রাণকে হারাতে হয়েছে, তো তাদেরকে পদত্যাগ করাতে হবে। কিন্তু সরকার কিন্তু প্রথমের দিকে তাদের উপরে তাদেরকে পদত্যাগ করেনি, তাদেরকে সাসপেন্ড করেনি, যার ফলে কিন্তু আরো আন্দোলনকারীদের মধ্যে কিন্তু আরো ক্ষোভ বাড়তে থাকে এবং সরকার কিন্তু তাদেরকে সাসপেন্ড করে এবং তাদেরকে সরিয়ে দেয় সেই আরজিকর হসপিটাল থেকে, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে দেয়, কিন্তু অনেক পরে সরিয়ে দেয়। এখন তারপরে আন্দোলনকারী ছাত্রদের আরেকটা দাবি ছিল যে সিপি পুলিশ কমিশনার অফ কলকাতা বিনীত গোয়েল যিনি আছেন, সে বিনীত গোয়েলের কিন্তু একটা গাফিল, তিনি তার কিন্তু অবশ্যই একটা গাফিলতি আছে, কারণ তার পুলিশদের যে ভূমিকা পালন করা দরকার ছিল সেই ভূমিকা তারা পালন করতে পারেনি। এবং আমরা দেখেছি যে 14ই আগস্ট রাত্রে যেটা হয়েছিল সেটা পুলিশের কাছে কেন আগাম খবর ছিল না যে এরকম ধরনের দুষ্কৃতীরা মিছিলের মধ্যে ঢুকে হামলা করতে পারে, পুলিশের কাছে কেন খবর ছিল না? তো এটা পুলিশের অবশ্যই গাফিলতি ছিল, তারা সেটাকে মানে দুষ্কৃতীদের হাত থেকে আরজি করার সেই ইমার্জেন্সি ওয়ার্ডটাকে কিন্তু বাঁচাতেই পারেনি, এটা পুলিশের অবশ্যই গাফিলতি ছিল। এবং পুলিশের ওপর আরেকটা সব থেকে বড় অভিযোগ যে পুলিশ ছাত্রী পোস্টমর্টম থেকে শুরু করে ইনভেস্টিগেশন যা হয়েছে সেখানে কিন্তু তারা ট্যাম্পারিং করেছে, তারা কিন্তু এটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, এটা কিন্তু পুলিশের ওপরে এই অভিযোগটা আছে এবং হাসপাতাল করেছিল এবং আর সব অন্যান্য দায়িত্বে যেসব ডাক্তাররা ছিল তাদের উপরে কিন্তু এইসব অভিযোগটা আছে। তো সেই হিসেবে দেখতে গেলে এটা কিন্তু বাইরে থেকে যদি আমরা দেখি, হ্যাঁ অবশ্যই এখানে পুলিশের গাফিলতি আছে এবং আপাত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ পুলিশ এটাকে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তো সেই হিসেবে বিনীত গোয়েলকে অবশ্যই পদত্যাগ করা উচিত এবং বিনীত গোয়েল তিনি নিজে থেকে যদি পদত্যাগ না করেন সরকারের উচিত তাকে সরিয়ে দেওয়া, কারণ ছাত্রদের দাবিও কিন্তু এটা আছে যে বিনীত গোয়েলকে সরাতে হবে, কিন্তু সরকার সেটাকে করছে না। সরকার হয়তো করবে, কিন্তু কেন এত দেরি? সবকিছু যদি তাড়াতাড়ি করে যাওয়া যেত তাহলে এই আন্দোলনটা এত বড় হতো না, বা মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমেছে সেটা হয়তো হতো না। সরকারের উপর কিন্তু মানুষ ক্ষোভে ফুঁসছে, যে যার ফলে কিন্তু সরকারের এক একটা পদক্ষেপের ফলে কিন্তু এইগুলো হচ্ছে। যে যদি প্রথম তাড়াতাড়ি করে সমস্ত কিছু পদক্ষেপ যদি নেওয়া হতো, প্রথমেই হচ্ছে কি হসপিটাল কর্তৃপক্ষকে যদি সেখান থেকে সরিয়ে দেওয়া হতো, তারপরে সিপি কে যদি সরানো হতো, তাহলে কিন্তু এটা কিন্তু হতো না। তো সেইগুলো হয়তো হসপিটাল কর্তৃপক্ষকে সরানো হয়েছে, কিন্তু অনেক পরে সরানো হয়েছে। তো সিপি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কি হয়তো সরানো হবে পরে, কিন্তু কেন এখনই কেন সরানো হচ্ছে না, এটা কিন্তু প্রশ্ন। যে তাকে সরিয়ে দেওয়া হোক, কিসের জন্য রেখেছে? আর অন্য কি আর পশ্চিমবাংলার আর কোনো আইপিএস অফিসার নেই যে তারা কি কলকাতা শহরটাকে সামলাতে পারবে না? তো তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিনীত গোয়েলকে সরানো উচিত, কারণ তার নামে প্রচুর অভিযোগ আছে এবং আন্দোলনকারী ছাত্ররা তারা কিন্তু তার উপর আস্থা রাখতে পারছে না। তো সাধারণ মানুষও কিন্তু পুলিশের উপর সেই কলকাতা পুলিশের উপর কিন্তু সেভাবে আস্থা রাখতে পারছে না। সে পুলিশের উপর আস্থা রাখার জন্য পুলিশের রদবদল অবশ্যই প্রয়োজন। যাদের যাদের নামে অভিযোগ আছে সেই সব অফিসারদেরকে সরানো হোক। ওই পুলিশের সব থেকে কিন্তু পুলিশের উপরে একটা মানুষের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। মানুষ যদি পুলিশকে বিশ্বাস না করে তাহলে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হবে, সবকিছু হবে। তো মানুষ নিজেদের হাতে আইন তুলে নেবে। তো যা বলে পুলিশের উপরে বিশ্বাস রাখতে হবে, সেইটা করার জন্য যেই সব অফিসারদের নামে অভিযোগ আছে সেই অফিসারদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাদের কিন্তু সরাতে হবে। তাদেরকে না সরালে কিন্তু এইগুলো হবে না, আর তাদের কিন্তু সরাতেই হবে, না সরালে কিন্তু হবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পদ থেকে সরানো হোক।